আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে এসেছি, সেটি আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ভালো রেসপন্স দেখান, গল্পটি কয়েক পর্ব অনেকে দিয়ে থাকতে পারে, কিন্তু আমরা গল্পটি অনেক চালু শেষ করে দিব রানিং গল্প থাকাকালীন। তাও আমরা গল্পের সাথে সাথে যাব, লেখক যেদিনই দিবে ওই দিনই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদের এই পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য। 7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 পর দেশে ফিরছে রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করার সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো বাড়ির 3 জন বীর মোহিত মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জ্বর। সবচেয়ে বেশি খুশি রুহিতা রূপদার। তার নারী চিরাধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু, যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়ার সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিনরাত। নারী জীবনের 7টা বছর রাগীনভাবে কাটালেও তারপরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানত না। বয়সটা ছিল পুতুল খেলার, সে বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে 14 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। আন্ডারস্কোর এই অলক্ষী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি? আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? কবুতর বলে দিচ্ছি, তোর এই উপায়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বুঝে না। আন্ডারস্কোর দেখাবো না বড় আমু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিক অয়ার দেরি করে হয়। আকার রপেট ব্যয় থায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। আন্ডারস্কোর দেখি সর হয়েছে। আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলে রুহি চৌধুরী তেজুকে ধাক কামা রে। এই বাড়িতে সবাই তেজুকে তুত হসন্ত ছতাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। উনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বুটির উপরে, হাতে লম্বা করে কেটে গেছে। আন্ডারস্কোর আহা। তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। আন্ডারস্কোর নাটক দেখাতে হবে না। কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিচে ব্যথা সহ্য করে, চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে বসা থেকে উঠতেই মাথা চিমচিম করে উঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধরফর করছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 14 বছর আগের ঘটনা, অতীত। আন্ডারস্কোর তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয় কেঁপে উঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। আন্ডারস্কোর ভাইয়া, বিশ্বাস করো আমি ইচ্ছা করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। আন্ডারস্কোর মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয় এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়। পালানোর আগে রিহান তার জুটি ধরে টান মারে। আন্ডারস্কোর কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? আন্ডারস্কোর ভাই আমি। তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতরে ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে মর দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আন্ডারস্কোর ওহ আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ। ফ্লোরে বসে কই মাছের মতো করছে তেজু। হাতের 4 আঙুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাঁত বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আন্ডারস্কোর আহামু ফের হ্রস্ব উকার এমন রণচিৎকার কারো কানে যায় না। চারদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাড়ি থেকে ছোট মা বড় মা কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু হ্রস্ব ইকার রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। আন্ডারস্কোর বাবা মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার। ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে সেটা একমাত্র বাবারাই জানে। আন্ডারস্কোর কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আন্ডারস্কোর আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকে বলছি। আমার মামা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা। ওয়াদা করো আমাকে। বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে উঠে, মুখ ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম, ভাইয়ের চোখে বেশি দেখে। আন্ডারস্কোর এইভাবে বলছিস কেন? আজকে 2 জনের কাজই ডেকে বিয়ে দেব। তোর মনের কুতুকুতু সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখবো, তোর কিছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। আন্ডারস্কোর বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আন্ডারস্কোর কিছু হয়নি। কটুপর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকালবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললে রুহি নিজের কসম দেয়।
বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে আমেরিকা চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে আকার নেয় না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সব চাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী পেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান _ বাবা আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনো পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা সেবলুন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনির রুমে ঢুকে, আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফেলফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বউই তো বটিতে ধাক্কা ছে অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাসফিয়া চৌধুরী হালকা হাসলেন। তারপর যত্ন করে সেবলুনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শুন, এখনো সময় আছে। চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজু নীলব নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুটকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে। কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই। কারো না কারো তো কষ্টে থাকতে হবে, সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পর, আমি গরম পানির ছেঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাসফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হটবেগটা চেপে ধরেন। তার মায়ের নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দাদু আমাকে দাও, সে বোধ হয়ে চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাসফিয়া চলে যান, না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? পড়েছে মমো, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মমো ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতর রাগও মিশে আছে। দাদু ভাই কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। হ্রস্বকার মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সিজের রুমে গিয়েছে, আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে। কাসফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করত না। সারাদিন মেয়েটাকে কেটে মেয়ে তারা চিহ্নরে এখন বলছে কাজের ভয় রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মমো আমার রুমটা কি আছে? নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমনই আছে। চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চোখ। একা না, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সবকিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সবকিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে একার রেখেছে। একটা জিনিসও এদিক সেদিকে হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রতারা চিহ্নতে মিশে আছে রাজনীতি। তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায়ে ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতেই স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছনে থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধরফর করছে, সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় চাকরা চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালের শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুইটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে, এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম তোয়া বের হচ্ছে। কাটা হাত ছাদে রমেজেতে খসা খেতেই তারা চিহ্ন তো পড়া শুরু করে। তাকে মাতারা চিহ্ন রলো কেন, কিছুই বুঝল না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চোখ লে যায়। পরে একলা তেজু গালে 5 আঙুলের দাগ টের পায়।
লতারা চিহ্নিত জোড়া হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তোকে সবাই আতারা চিহ্ন খাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলের আগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে তাতারা চিহ্ন পুকুর মারে চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে, সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ একটা তার মতো অলৌকিককে দেখলে তার সোনা ছেলে রেগে যা পেটের ক্ষুধার জ্বর এন্ত্র নায় বালিশ চেপে ধরে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যাগ তার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই এই নে। সামনে তাকায় তেজু, ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে সফিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে, এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছট ফটা নিতে কাসফিয়ে আকার বুঝে গেল খিদে পেয়েছে, তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি হাকর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে হাঁটু ভাঁজ করে নিরুত্তর ভাবে ছোট করে মুখটা হা করে। কাসফিয়া ছোট ছোট কমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুইজন পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আর একজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে, তেজু রানী আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। খাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় পোকার মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘৃণা। কি হলো, এত কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে, এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে। টইটম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়। রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত। তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সবকিছু থেকে এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসবো। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে। তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়। অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব, তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত রেখে তেজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাসফিয়া, দাদুমণি তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ে পড়েছিস? তেজুর আকার ননা থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়। পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়, থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানেই আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকায়, মনে হয় তারা আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাসফিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালার একটা 3 পিস পরে নেই, তার উপর সুন্দর করে হেজাব করে। হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আঁখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। ব্যাস রেডি সে। মনে খুশির জ্বর বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসো। বেনা এমনি ভর্তি করবে, শর্ত একটায়, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা আন্ডারস্কোর বাবার কবরের দিকে। আন্ডারস্কোর আমি যাচ্ছি আব্বু আন্ডারস্কোর আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেই। নিচে আসতেই দেখতে পায় কেউ নেই, যে যার যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মত বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলাল দিয়ে মোবাইল টিপছে বীর ভাই শরীরের শুটবুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা সরে বলে, আন্ডারস্কোর ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায়। ডুব গিলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি চোখ।
বীরেরও তাই, কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন কেন হতো। ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখলো। সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিচড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে, পকেট থেকে রোমান নিয়ে কপাল মুছে নেই। তেজু গিয়ে পিছনে বসে বীর চোখ ছোট ছোট করে তাকায়। আন্ডারস্কোর তেজুরানী। তেজু চোখ তুলে তাকায়। আন্ডারস্কোর জি ভাইয়া। তেজুরানীর প্রতি উত্তরে ভাইয়া ডাক্তার কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ভ্রুকুটকে হাত বাজ করে আড়াআড়ি ভাবে বলে, আন্ডারস্কোর আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে। হাঁসফাঁস লাগছে, এই মেয়ে এইভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন বুন জ্বালিয়ে দিল। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ের সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। সেই ছোটবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে উদ্ভূত অনুভূতি হয়েছিল, সেটা তখন বুঝেনি। কিন্তু এখন বুঝে 10 বছর পর আবারও সেই হাসি দেখল। আন্ডারস্কোর কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? আন্ডারস্কোর তা কিছু হবে না, এমনি বলেছি। আন্ডারস্কোর তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছা করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রাখে, মুখে বলে, আন্ডারস্কোর সব সময় এমন হাসি খুশি থাকবি। ফুরফুরে মেজাজে কথা বলবি যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে। আন্ডারস্কোর যতগুলো ক্লাস হয় সব করবি। ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা বেগে ঢুকিয়ে জানালা দিয়ে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আছে পাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপর খাতা দিয়ে দেয়। ভার্সিটির সব মেয়েরা হা করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স 34 বছর, জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহা হয়াদের মতো তাকিয়ে আছে। আন্ডারস্কোর আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্চা মেয়ে। ইমাতের এমন কথা। এরা বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, উপরে কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল। ঠোঁট কামড়ে চারিপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়। আন্ডারস্কোর লাভ নেই আর একজনের বোকা করার জিনিস। রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি উপরে 3 তলার জানালার দিকে রতারা চিহ্নিত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। দাড়ি, হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ টিকে রেখেছিল। হঠাৎ একজন এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবন্ধ। ভীষণ ভয়ে পেয়ে যায়। পিছন ফিরতেই সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। আন্ডারস্কোর কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো রকম খোঁজখবর নেই। কথা শেষ করতেই মিন্তাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, আন্ডারস্কোর এই তো ভালো। তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। আন্ডারস্কোর অহ, এইভাবে আর কত? তেজু বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই রবজব যন্ত্রণায় থাকবি? আন্ডারস্কোর যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি। আন্ডারস্কোর মানে কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। আন্ডারস্কোর কিছু না, লক্ষ্য একটাই, পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব। আন্ডারস্কোর ও সেটা চাইলে হোস্টেল থেকে হতে পারিস। অবশ্য তোকে বলে লাভ নেই, কম তো বলেনি স্কুল লাইফ থেকে। স্যার বলছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। আন্ডারস্কোর ক্লাস হবে না? এতক্ষণ হুদাই বসে থাকলাম, তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে। আন্ডারস্কোর ওকে। ইমতাজ চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। ভ্রুকুটকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানে ছিল, নিজেই ফিসফিস করে বলে, আন্ডারস্কোর ভালো হয়েছে চলে গিয়েছে, নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতে টান পড়তেই চমকে যায়। ভীতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই কাপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, মানুষটার নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ পোকার্খ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাই শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়েছে সে। চোখের পানির বন্যা বয়ে যাচ্ছে। কাপা কণ্ঠে বলে ওঠে, আন্ডারস্কোর কে আপনি? এমন করছেন কেন? হে কথা শেষ করতে পারে না, তার আগে দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে 2 আঙ্গুল দিয়ে থায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। সেন্সিটিভ জিনিস, সেটাকেই চেপে ধরেছে। তেজুর মুখ লে যাচ্ছে। আন্ডারস্কোর হুস, কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না, যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস। আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন হোক কয়ং
কথায় তেজু রক এন্তরা তা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে। তেজু কিছু বুঝে ওঠার আগে নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেয়ালের সাথে এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়। মুখোশ খুলে ট্রের উপর চেপে ধরে চোখ বন্ধ তাকায়। তেজু কিছুই বুঝতে পারে না, সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কাপ মদ দিচ্ছে তেজু ঠোঁটে। রতারা চিহ্নিত পড়ছে। জব এন্ট্র নায়কা করা হচ্ছে তেজু। নড়াচড় আকার রস সুযোগ রাখেনি। একে তো ট্রের জগ এন্ট্র না, আবার হাত দেয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় রার উপক্রম। এক সময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখের সামনে তাকালে সব ঝাপসা লাগে। আন্ডারস্কোর আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁটকে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করেই শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে তারা চিহ্নিত স্কোপ আকার ফুল তারা চিহ্নিতে ফুটে গেছে। মানুষটার তারা চিহ্নিত চোষা নাকি বুঝতে পারে না। শরীর ফুটবল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ তারা চিহ্নিতে ভরে গেছে। জ্বর করে সকালে হ্রস্বই কারণ ভায়া বেঁধে দিয়েছিল। এখন সেটা টৈটম্বুর তারা চিহ্নিতে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে কে এটা। ওয়াশরুমে এসে স্কার্ফে তো মুছে হাতের ব্যান্ডেজ ফেলে মুখ হাত ধুয়ে একার ফেলে পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যে বীর আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ নয়তো পাপ না হলে অনেক আগেই করে ফেলতো এই পাপটা। আন্ডারস্কোর তেজুরানি, কি হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারো সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ততা চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু সুরে জবাব দেয়, আন্ডারস্কোর কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনের সিটে তাকায়। আন্ডারস্কোর তেজুরানি, কান্না করছিস কেন? কিছু হয়েছে? আন্ডারস্কোর কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আন্ডারস্কোর আমি তোর ভয়েস শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যে বলিস না। এই টিকট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক ধপ করে ওঠে তেজুর। এখন কি জবাব দিবে ভাবতে ভাবতে আমতা করে বলে, আন্ডারস্কোর ওয়াশরুমে পড়ে গেছিলাম ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আন্ডারস্কোর আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে বড় মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। আন্ডারস্কোর রাম জাদি, শুধু কি আমাদের ঘাড়ের উপর বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালের এত হাঁড়ি পাতিল থালা বাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে বেডা পাগল করতে যাচ্ছিস। আমার সাথে একদম পড়ালেখা মা রাবি না। সব কাজ শেষ করে যেতে পারলে যাবি, না হয় পাকে রেখে দি। বউ একদম 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাপ আজ আমি চিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর। অনেক বেশি ক্লান্ত। ভেবেছিল একটু শুয়ে থাকবে, সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটে দেয়। শরীর চলছে না, রং লাগছে, জ্বর আসছে বোধ হয়। খেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালা বাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আরেকবার এগুলোর দিকে কিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবে রে কাটা দেয়, কিন্তু না করে উপায় নেই। না করলে দেখা যাবে রে হাত তুলবে, যা নয় তা বলবে। পেটে খিদেও পেয়েছে। তালামা রাফরিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপুটুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড় মা করত। তেজু যেদিন স্কুল যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালামে রাখত। সব কাজ শেষ হলে খুলে দিত। এক সময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে জাটার বাড়ি মা রে।